প্রতিবেশী দেশের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রমনায় 5টি থানার ভবন নির্মাণের কাজ উদ্বোধনের সময় এ মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে অস্থিতিশীলতা তৈরির জন্য দেশের বাইরে থেকে অস্ত্র আসছে। বলেন, প্রতিবেশী দেশে ফ্যাসিস্টদের ইন্ধনে দুর্গাপূজা বানচালের চেষ্টা করা হচ্ছে। খাগড়াছড়িতে পাহাড়ের উপর থেকে সন্ত্রাসীরা আধুনিক অস্ত্র দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা করছে। এই ঘটনা যেন আর ঘটতে না পারে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। এদিকে খাগড়াছড়িতে আটকে পড়া সব পর্যটককে উদ্ধার করা হচ্ছে জানান উপদেষ্টা। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে, তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। কিছু সন্ত্রাসী পাহাড়ের উপরে থেকে তারা ফায়ার করছে এবং এই হাতিয়ারগুলি অনেক সময় বাইরে থেকে আসছে। খাগড়াছড়িতে চলমান অবরোধে দুর্ভোগে পড়েছেন স্থানীয়দের পাশাপাশি পর্যটকরা। সোমবার দুপুর থেকে ঢাকা ও চট্টগ্রাম সড়কে অবরোধ শিথিল করায় শুরু হয়েছে যান চলাচল। তবে 9 উপজেলা ও রাঙামাটির সঙ্গে যানবাহন চলাচল বন্ধের কারণে নষ্ট হচ্ছে ট্রাকে থাকা বিভিন্ন কাঁচা পণ্য। খাগড়াছড়ি গেইটে এইসব ট্রাক আটকে আছে 3 দিন ধরে। পানছড়ি যাওয়ার কথা থাকলেও গরমে নষ্ট হয়ে যেতে শুরু করেছে ট্রাকে থাকা আলু, পেঁয়াজ সহ বিভিন্ন কাঁচাপণ্য। জেলায় শুরু হওয়া অবরোধের প্রায় 60 ঘণ্টা পর সোমবার দুপুর থেকে ঢাকা চট্টগ্রামে যান চলাচল শিথিল করা হয়েছে। তবে রাঙামাটি ও জেলা শহরের সাথে দীঘিনালা, পানছড়ি, মহালছড়ি, রামগড় সহ 9 উপজেলায় যোগাযোগ বন্ধ। অনেক মাল নষ্ট হয়ে যাচ্ছে এখন এখান থেকে রাস্তা বন্ধ, হরতালের কারণে যাইতে পারতেছি না। আমাদের প্রত্যেকটা গাড়িতে কাঁচামাল আছে। আমরা এখানে খুবই কষ্টের মাধ্যমে আছি। আমরা চাই যে এখানে একটা সমাধান করিয়ে ফেললে তাড়াতাড়ি। সড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়েছেন বেড়াতে যাওয়া পর্যটকরাও। তবে সেনা নিরাপত্তায় তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে। নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, বুলদাগাউসিয়া থেকে আসছি শনিবার ভোরে। এখানকার থমথমে অবস্থা, আমরা এরকম সিচুয়েশন আগে দেখি নাই। আমরা যেখানে যাওয়ার উদ্দেশ্য ছিল ওখানে যেতে পারি নাই। পাহাড় অশান্ত করতেই চক্রান্তকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেয়ার দাবি সচেতন মহলের। আর এসব বিষয় মাথায় নিয়েই কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনা ঘটছে, প্রত্যেকটা ঘটনাতে মামলা হবে। এই যে ভাঙচুর হয়েছে, এই যে দোকানপাট, প্রত্যেকটা ঘটনাতে মামলা হবে। আমরা আজকে তো মামলার প্রসেসগুলো শুরু করব। গত 23 সেপ্টেম্বর মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। প্রতিবাদে শনিবার থেকে অবরোধের ডাক দেয় জম্মু ছাত্র জনতা নামে একটি পাহাড়ি সংগঠন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রোববারের সংঘর্ষ অগ্নিকাণ্ডে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে খাগড়াছড়ির গুইমারার রামসু বাজার। পুরো এলাকা থমথমে, ভয় আর আতঙ্কে এলাকাবাসী। সড়কে নেই যান চলাচল, বন্ধ আছে দোকানপাট সহ সব প্রতিষ্ঠান, জারি আছে 144 ধারা। দ্রুত নিরাপত্তা নিশ্চিতের দাবি স্থানীয়দের। এদিকে সংঘর্ষে গুইমারায় নিহত 3 জনের পরিচয় মিলেছে। তারা হলেন তৈচিং মারমা, আথুই মারমা ও আথরাও মারমা। এদের বয়স 20 থেকে 22-এর মধ্যে। রামসুবাজারের পুড়ে যাওয়া স্থাপনা থেকে এখনো উঠছে ধোঁয়া। পুরো এলাকায় আগুন ও ভাঙচুরের চিহ্ন। যেন ধ্বংসস্তূপের এক জনপদে পরিণত হয়েছে খাগড়াছড়ির গুইমারার এ এলাকা। এক পাহাড়ি কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ ও সহিংসতার কেন্দ্রে পরিণত হয় গুইমারার রামসুবাজার। পাহাড়িদের অনেকেই নিরাপত্তার অভাবে আশ্রয় নিয়েছেন অন্যত্র। অতীতে কখনো এমন সংঘাত দেখেনি গুইমারার মানুষ। এই গুইমারাতে অন্তত প্রপার এরিয়া 30 বছরের ভিতরেই প্রথম দেখছি যে কালকে। বলতে পারেন আমরা শুধু নিজের জীবনটা নিয়ে পিছন দিয়ে ফালাই গেছি, কিছু জানি না কি হয়েছে। গোলাগুলি শুনছে, দেখতেছি সব ফুরাই দিতেছে। আতঙ্ক বই অবশ্যই আছে। আমি প্রেসার রোগী, তারপর আমার স্টুডেন্ট, এরা না আসলে আমাকে না চিহ্নিত, এরা আমাকে মেরে ফেলতো। এরা আমাকে সেভ করে নিয়ে গেল ওনার বাসায়। সাতান্নশী মহল আসলে এটার পেছনে উস্কে দেওয়ার পেছনে কাজ করছে। আর ঘটনার সূত্রপাত আসলে সেনাবাহিনীর উপর আক্রমণ যখন করা হয়েছে তখনই আসলে সাধারণ বাঙালি যারা আছে এরা আসলে একটু ক্ষিপ্ত হয়ে গেছে। রোববারের সংঘর্ষের পর গুইমারায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। রামসু বাজারের প্রবেশ পথে সড়কে সতর্ক প্রহরায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া গোটা জেলায় জারি রয়েছে 144 ধারা। তবে নিরাপত্তা শঙ্কা কাটেনি এলাকাবাসীর। জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সাথে প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে, জানালেন পুলিশ সুপার। ধর্ষণের ঘটনা ঘটেছে, আমরা জানার সঙ্গে সঙ্গে
তাদের যে ভিকটিম তার বাবা মা সহ পুলিশ গিয়ে তাকে আমরা হাসপাতালে নিয়েছি, সর্বোচ্চ ট্রিটমেন্ট এবং আইনি যে বিষয়গুলো আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। রোববার গুইমারায় সংঘর্ষের ঘটনায় গুলিতে ৩ জন পাহাড়ি নিহত হন। এ সময় সেনাবাহিনীর এক মেজর সহ ১৩ সেনা সদস্য এবং ওসি সহ ৪ পুলিশ সদস্য আহত হন। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খাগড়াছড়ি। পাহাড়ে হঠাৎ অশান্তি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর পেছনে মাস্টার প্ল্যান থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী এ মন্তব্য করেন। এ সময় জামায়াত নেতার ভারতের সাথে যুদ্ধের ঘোষণার পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে মন্তব্য করে বিএনপির নেতা বলেন, দলটির বড় ধরনের কোনো গেম প্ল্যান কিনা তা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে। যে ঐতিহ্য এবং সম্প্রীতির এবং পরস্পরের বন্ধনের যে সম্প্রীতির বন্ধনের যে ঐতিহ্য, এই ঐতিহ্যকে বিনষ্ট করার জন্য দেশি বিদেশি চক্রান্ত একেবারে ক্রিয়াশীল, নানাভাবেই ক্রিয়াশীল। তারা যাতে তাদের কোনো ডিজাইন, তারা যাতে তাদের নীল নকশা বাস্তবায়ন করতে না পারে, তারা যাতে ব্যর্থ হয়, আমাদেরকে সেই ধরনের নজরদারি রাখতে হবে। নির্বাচনের তফসিল ঘোষণার পর কয়েক ধাপে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন। দুপুরে ইইউ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ভোট কেন্দ্রে ও ভোট গণনার সময় পর্যবেক্ষকদের প্রবেশাধিকার থাকবে কিনা তা জানতে চেয়েছে ইইউ। এর আগে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সিইসির সাথে বৈঠক শেষে জানান, নির্বাচনের সহায়তা দিতে চায় তার দেশ। সোমবার দুপুরে নির্বাচন ভবনে ইইউ এর নির্বাচনী অনুসন্ধানমূলক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ইসি সচিব, জানান ইইউ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। ফরেন মিনিস্ট্রি আমাদের সাথে এবং ইইউ একটা ত্রিপাক্ষিক এমইউ হবে, যে এমইউ এর ধারাবাহিকতায় ওনাদের প্রতিনিধি দলরা আসবেন। যাওয়ার পরে ওনারা বোধহয় একটা প্রতিবেদন পাঠাবেন। এই তো বছরে আমাদেরকে ওনারা এমওইউ এর একটা ড্রাফট দিয়ে গেছেন, যে ড্রাফটটা নিয়ে আমরা পর্যালোচনা করে এই ড্রাফটটা সাইনিং এর ব্যাপারে আগাবো। আখতার আহমেদ জানান, ইইউ প্রতিনিধি দল চট্টগ্রাম ও সৈয়দপুর সফর করে ইসির কাজের গতিতে সন্তোষ প্রকাশ করেছেন। মোটামুটিভাবে ওনারা আসতে চান, শিডিউল ঘোষণার সময় থেকে ওনারা আসবেন বিভিন্ন পর্যায়ে। সবাই যে একসাথে 150 জন আসবেন তা না, বিভিন্ন পর্যায়ে ওনাদের প্রতিনিধি দল আসবেন এবং নির্বাচনের শেষ পর্যন্ত। এর আগে সোমবার বেলা 11টায় সিইসির সাথে সাক্ষাৎ করতে আসেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ইসিকে সহায়তা দেবে যুক্তরাজ্য। বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে কমিশনের সাথে খুবই কার্যকর একটি বৈঠক হয়েছে। বাংলাদেশের শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অবাধ নির্বাচন চায় যুক্তরাজ্য। নির্বাচন পরিচালনায় যুক্ত বিভিন্ন পক্ষকে প্রশিক্ষণে সহায়তা করতে চাই আমরা। সেই সাথে নারী সহ ঝুঁকির মুখে থাকা জনগোষ্ঠীকে সচেতন করতে প্রশিক্ষণ দেবে ইউকে। তবে অংশগ্রহণমূলক নির্বাচনের প্রশ্ন এড়িয়ে যান ব্রিটিশ হাইকমিশনার। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জনমতের বাইরে গিয়ে পিআর পদ্ধতির নির্বাচন করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেন, 2-1টি দলের স্বার্থে এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে জনগণ তা মানবে না। স্বাধীনতা বিরোধী শক্তি নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলেও অভিযোগ নেতাদের। দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় সংসদ নির্বাচনের বিকল্প নেই শীর্ষক আলোচনা সভা। সোমবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, মুক্তিযুদ্ধে নিজেদের অপকর্মের জন্য ক্ষমা না চেয়ে পাল্টা গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করছে একটি দল। স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে দাঁড়িয়েছেন, যে অপকর্ম করেছিলেন পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে অস্ত্র ধরে, তার জন্য তো এখনো পর্যন্ত ভালো করে ক্ষমাই চাই না। আগে ক্ষমা চান, জাতির কাছে দুঃখ প্রকাশ করেন,
তারপরে কি করবেন না করবেন পরে ভেবে দেখা যাবে। দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, জনমতের বাইরে গিয়ে দলীয় স্বার্থে পিআর পদ্ধতির নির্বাচন করার কোনো সুযোগ নেই। জরিপে দেখা গিয়েছে যে 56% মানুষ জানেই না যে সংখ্যানুপাতিক নির্বাচন কি। ঠিক, সুতরাং এই ধরনের একটি ব্যবস্থা যদি বাংলাদেশের উপরে চালিয়ে দেওয়া হয়, এটি অন্যায় করা হবে। জনগণের রায়কে সবসময় এই জামাতে ইসলামী ভয় পায়, এই জন্য প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করে কোনোদিন 17টার বেশি আসন পায় নাই। প্রেস ক্লাবে এক সেমিনারে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না হলে সংকটে পড়বে দেশ। যদি নির্বাচন না হয়, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা না যায়, তাহলে আগামী দিন অন্ধকার। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 9 বছর পর আবারও বদলে যাচ্ছে জামায়াতে ইসলামীর লোগো। জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে দলের নতুন লোগো কিছুদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ হবে, জানিয়েছেন দলটির নেতারা। বিশ্লেষকরা মনে করেন, কেবল লোগো পরিবর্তন করে জামায়াতের রাজনীতিতে পরিবর্তনের ইঙ্গিত ভোটের মাঠে উল্টো ফল দিতে পারে। রোববার রাজধানীতে জামায়াত আমির ও স্পেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাতে দেখা মিলে জামায়াতের নতুন লোগোর, যা নিয়ে হইচই পড়ে যায় রাজনৈতিক অঙ্গনে। জাতীয় পতাকার আদলে এই নতুন লোগো নিয়ে চলছে ব্যাপক আলোচনা। জামায়াত নেতারা জানান, লোগোটি এখনো চূড়ান্ত নয়। দাড়িপাল্লা প্রতীক ঠিক রেখে কিছুটা জাতীয় পতাকার আদলে তৈরি হতে পারে নতুন এই লোগো, যা দ্রুত প্রকাশ করা হবে। যা এখনো চূড়ান্ত নয়। কালকে যেটা প্রদর্শিত হয়েছে, এটা মূলত আমাদের ট্রায়াল দেওয়ার জন্যই আমরা এই সেট আপটা করেছি, যাতে আমরা নিজের এটা চয়েস করতে পারি। মানে একাধিক লোগো ডিজাইন আছে। তবে প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন নতুন লোগো? দলীয় রাজনীতিতে কি পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে জামায়াত? সাম্য, তার সাথে আছে মানবিক মর্যাদা, এই বিষয়গুলো সব অ্যাকোমোডেট করে কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গিগুলো তুলে ধরার মাধ্যমে এটা বোঝাতে চাই, অধিকার, মানবিক সমাজ, বৈষম্যমুক্ত, দুর্নীতিমুক্ত সমাজটা গড়ে উঠুক, এই লক্ষ্যে আমরা কাজ করে যাব। বিশ্লেষকরা বলছেন, লোগো পরিবর্তন আন্তর্জাতিক মহল ও বর্তমান বাস্তবতায় ইমেজ তৈরির কৌশল হলে এর ফলাফল হতে পারে উল্টো। আপনি যত ব্যাখ্যায় দিন না কেন, তাহলে জামাতকে তাদের ওই সব সমর্থক যারা ধর্মীয় কারণে রাজনীতিতে আসে, যারা ধর্মীয় কারণে জামাতকে ভালোবাসে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব বড় আপনি প্রশ্নের সম্মুখীন হবেন। বর্তমান যে মানুষের রাজনৈতিক চাহিদা এবং আন্তর্জাতিক অঙ্গনে যে এক্সপেকটেশন আপনার প্রতি, সেটাতে সিম্বলিক্যালি তুলে ধরতে চান কিন্তু মূলে পরিবর্তন না করেন, সেটি কিন্তু বুমেরাং হবে। এরই মধ্যে জামায়াতের আমিরের নির্দেশনায় বেশ কয়েকটি লোগো ডিজাইন করা হয়েছে, যা চূড়ান্ত হবে দলীয় ফোরামে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশের পূজা মণ্ডপে সকাল থেকে চলছে দুর্গাপূজার মহাসপ্তমীর ধর্মীয় আচার ও উদযাপন। চণ্ডী ও মন্ত্রপাঠের মাধ্যমে পূজা, দেবী দর্শন, নবপত্রিকা প্রবেশ, দেবীর পায়ে ভক্তদের অঞ্জলি প্রদান, প্রসাদ গ্রহণের মাধ্যমে সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা চলছে। এ সময় সব অকল্যাণ দূর করে একটি সুন্দর দেশ গড়ার দেবীর কাছে প্রার্থনা করেন ভক্তরা। নানা মন্ত্রপাঠের মধ্য দিয়ে পুরোহিতরা সারছেন সপ্তমী পূজা। মায়ের কৃপা পেতে মণ্ডপে ভক্তরা। চট্টগ্রামে পূজা মণ্ডপের সপ্তমীর আয়োজন। পূজার পর মহাস্নান ও মহারতি দেখতে আসেন ভক্তরা। সবাই মিলে একটি সুন্দর দেশ গড়ার প্রার্থনা করেন। সে অশান্তি থেকে আমরা জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সবাই যেন এই সুন্দর একটি দেশ গড়ে তুলতে পারি। মহাভোগের পরে আরতি হবে, আরতির পরবর্তীতে আমরা পুষ্পাঞ্জলির আয়োজন করবো এবং সন্ধ্যায় মহাআরতি হবে, তারপরে আবার শীতল ভোগ হবে। এর মধ্যেই আমাদের আজকে সপ্তমী পূজা সম্পন্ন হবে। রাজশাহীর নাটোরের মণ্ডপে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সকাল থেকে ভক্তরা মণ্ডপে গিয়ে অঞ্জলি দেন। শাস্ত্র অনুযায়ী ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান, বস্ত্র, নৈবেদ্য, পুষ্পমাল্য ও দীপ দিয়ে পূজা করেন ভক্তরা। বোধনের ঘটে যেটা আমাদের প্রতিষ্ঠিত হয়েছিল গতকালকে, সেখান থেকে বিল্লবৃক্ষ থেকে কলা বইয়ের নবপত্রিকাকে নিয়ে এসে স্নানের মাধ্যমে চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা। খুলনায় পূজা শেষে ভক্তরা মায়ের পায়ে অঞ্জলি দেন।
দেশ ও জাতির মঙ্গল কামনায় খুলনায় 981টি মন্দিরে দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। কাছে তো আসলে সবসময় একটাই চাওয়া থাকে, যেন আমার পরিবারের সবাইকে যাতে ভালো রাখে, সুস্থ রাখে। ঢাকের তালে আর শঙ্খধ্বনিতে মুখর বরিশাল কুয়াকাটার মণ্ডপগুলো। উৎসবকে কেন্দ্র করে মণ্ডপ সাজানো হয়েছে নবরূপে। তুমি মায়ের কাছে প্রত্যাশা যে আমরা যেন স্বামী, সন্তান, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে খুব সুখে থাকি। প্রতি বছর যেন এরকম মা আসে এবং আমাদের আশীর্বাদ করে, আমরা যেন ভালো থাকি। সকাল থেকে লক্ষ্মীপুরে 78টি পূজা মণ্ডপে সপ্তমী পূজার আচার অনুষ্ঠান শুরু হয়। নেত্রকোনা লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশে উদযাপন হয় মহাসপ্তমী পূজা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে মাধ্যমিক পর্যায়ের বই ছাপানোর কাজ নেওয়ার চেষ্টা করছে বেশ কয়েকটি মুদ্রণ প্রতিষ্ঠান। সংশ্লিষ্টরা বলছেন, কম রেটে কাজ নেওয়ার ফল ভালো হয় না, কেননা কম রেটে কাজ নিয়ে নিম্নমানের কাগজে বই ছাপানোর নজির আগেও বহুবার দেখা গেছে। তাই এ বিষয়ে আগে ভাগেই সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন বিশেষজ্ঞরা। আগামী বছরের জন্য 31 কোটির মতো নতুন বই ছাপাচ্ছে সরকার। এরই মধ্যে প্রাথমিকের বই ছাপার কাজ পুরোদমে চললেও মাধ্যমিকের কাজ নিয়ে চলছে সংকট। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর বইয়ের দরপত্র প্রক্রিয়া চলছে। এসব বইয়ে প্রতি ফরমায় সরকারের বাজেট 3.25 টাকা। বাজার মূল্যে প্রতি ফরমা ছাপাতে ন্যূনতম খরচ 2 টাকা 40 পয়সা। অথচ কয়েকটি প্রেস সিন্ডিকেট করে 1 টাকা 80 পয়সা থেকে 2 টাকা 9 পয়সা পর্যন্ত রেট দিয়েছে। মুদ্রণ সংশ্লিষ্টরা বলছেন, এত কম রেটে ভালো মানের কাগজে বই দেয়া সম্ভব না। নির্বাচনের আগ মুহূর্তে সবার দৃষ্টি এড়িয়ে নিম্নমানের কাগজে বই দেওয়ার দুরভিসন্ধির আশঙ্কা করছেন তারা। সরকার তার কাজের গুডস যে মানের নিতে যাচ্ছে, এটার বাজার যাচাই করে ওদের কাছে ব্যাখ্যা নিয়ে ওদের টেন্ডার বাতিল করতে পারে। আমরা মনে করি যে সর্বনিম্ন যে দর আসছে, দরে অনেকেই কাজ দিতে পারবে না। শুধু এইটা না, ব্যাংক এইটার উপরে ফাইন্যান্স করবে কিনা এটাও একটা সন্দেহ আছে। এনসিটিবি বলছে, এখনো দরপত্র চূড়ান্ত হয়নি, তবে যেই দামই দিক না কেন নিম্নমানের কাগজে বই ছাপানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আমাদের এন্ডে, আমাদের এনসিটিবির এন্ডে, আমরা মন্ত্রণালয়, আমাদের যে স্ট্রং মনিটরিং টিমটা আছে, আমরা কিন্তু আমাদের কড়াগন্ডায় আমাদের কাজগুলি বুঝে নেব। কোনোভাবে এই জায়গা ছাড় দেওয়ার কোনো স্কোপই নাই। এটা শিক্ষা গবেষকরা বলছেন, এনসিটিবি প্রতি বছর কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বললেও বইয়ের নিম্নমানের কাগজ ঠেকাতে পারছে না। বইগুলো বাচ্চাদের কাছে যাওয়ার আগেই পথে খুলে পড়ছে, বৃষ্টির ফোঁটা পড়ার সাথে সাথে ওগুলো সব নষ্ট হয়ে গেছে। এই সেম ঘটনাটা এবার ঘটবে, কারণ হলো সরকার তো একটা রেট দেয় হলো যে এই বইটা যেন ছাপা এবং কাগজের মানটা ভালো করে। এদিকে নবম এবং দশম শ্রেণীর বইয়ের দরপত্র এখনো চূড়ান্ত হয়নি। এখনো কোনো সিদ্ধান্ত না নেয় নির্দিষ্ট সময়ে বই পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী নভেম্বর থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির পণ্য তালিকায় যোগ হচ্ছে চা, লবণ, ডিটারজেন্ট ও 2 ধরনের সাবান। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বাণিজ্য উপদেষ্টা বলেন, টিসিবির কার্যক্রমের সাথে নতুন 5 পণ্য দরিদ্র মানুষকে কিছুটা স্বস্তি দেবে, একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি। বর্তমানে টিসিবির সক্রিয় স্মার্ট ফ্যামিলি কার্ডের সংখ্যা 60,34,316টি। সক্রিয় করার প্রক্রিয়ায় আছে 3,39,454টি স্মার্ট কার্ড। আগামী 1 মাসের মধ্যে এ ব্যাপারে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার আহ্বান জানান বাণিজ্য উপদেষ্টা। টিসিবির কার্যক্রম পরিচালনায় সরকার প্রায় 5,000 কোটি টাকা ভর্তুকি দিয়ে থাকে। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্স। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।